আজ আফিফার বিয়ে। বিয়েবাড়ির সকল আনন্দ চাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার ছাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশেরও মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজা আটকে। কি করেছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককেই চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? সাপটা কাঁদছে ভীষণ। ছোট বোনটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনো ভাবেনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এমন করছে। তার সব কিছু বিরক্ত লাগছে। আজ যদি শালুকের বদলে শাপলা যেত ওই ঘরে, তাহলে কি হতো? ধ্রুবর তখন কি করার থাকতো? সে কি শাপলাকে বিয়ে করত? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটাভাবে আফিফার বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফা বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফার বিদায়ের সময়। আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনেও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাবার পর সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটার তো এমনিতেই পোড়া কপাল, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছেন, কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবর। আদনান উসখুস করছে কেমন, নিজের জালে নিজেই ফেঁসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছে খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভেতর কেমন হাহাকার করছে শালুকের জন্য, তা কাকে বুঝাবে আদনান? আদিবা বেগম সবচেয়ে ক্ষিপ্ত হলেন ছেলের উপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন তুই এমন করলি? আমার ছোট মেয়েটাকে কেন এভাবে তাড়ালি তুই? যার চঞ্চলতায় হাসিতে মুখরিত হতো আমাদের পুরো বাড়ি, সেই মেয়েটা আজ কই? আজীবন যেই ছেলেটা কষ্ট পেয়ে এসেছে, সেই ছেলেটা একেবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করলি? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দিবে সে? কিভাবে বলবে কেন এমন করেছে সে? নুরুল ইসলাম সাহেব গম্ভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বল। আদনান কিছু বলতে পারল না। বুকের ভেতর দুরু দুরু করে কাঁপছে তার, জ্বলে পুড়ে যাচ্ছে তার বুকটা। আদিবা বেগম স্থির থাকতে পারলেন না, সপাটে 2 থাপ্পড় বসালেন ছেলের গালে। তারপর হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন আদনানের উপর। অপ্রকৃতস্থর মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। ঘর ছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একেবারে হারিয়ে গেল। খুন করে ফেলবো আমি তোকে। তোর মতো ছেলের আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই, সব শেষ হয়ে গেল তোর জন্য। ফরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার সব কথা আদনান মাথা নিচু করে শুনে গেল, তবুও স্বস্তি পেল আশা সামনে না থাকায়। আশা, শাপলা, দিবা আফিফার সাথে গিয়েছে আফিফার শ্বশুর বাড়িতে। ধ্রুব শালুককে নিয়ে ঢাকায় চলে গেল। শালুকের এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে ধ্রুব ভাইয়ের সাথে। ধ্রুব ভাইয়ের হাত ধরে সে বাড়ি ছেড়ে এসেছে। কেন এরকম হলো তার সাথে? সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তবে কেন ওরা এভাবে খারাপ কথা রটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ির, তবে কেন প্রতিবাদ করলো না কেউ? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতীর কি হবে তাহলে? শালুকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই, আজীবন শুধু সব হারিয়ে এলো, এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুবর কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুবর ডাকে। ধ্রুব জিজ্ঞেস করল, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুক ধড়ফড় করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক, মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও
তুই ছাড়া আমার আর কেউ নাই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠে বলল, তোমার সেই কেশবতীর কি হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসল, তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক, আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসল, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে তার একটা ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকদের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারল না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক, তুমি রিমার সাথে যাও ওর বাসায়, আমি একটা বাসা ঠিক করেই তোমাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভয় করল। এই অচেনা শহরে অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। এই মেয়ে কে? একে তো শালুক চেনে না। ধ্রুব ভাই যদি আর না আসে? শালুক ধ্রুবর হাত চেপে ধরে রাখল। কেঁদে উঠল শালুক ধ্রুবকে ধরে। তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমার ভীষণ ভয় করে। শালুকের হাউমাউ করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে সে এখন? শালুককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে, এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো মসজিদের সামনে শুয়েই কাটিয়ে দিবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুকে চেপে ধরল। তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালুক? আমি থাকতে আমার বউয়ের কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাক তুই। রিমা শালুককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সুমি, লিমা, ফ্ল্যাটের সবাই একই ভার্সিটিতে পড়ে। শালুক ভয়ে ভয়ে বসে রইল এক পাশে বিছানার। রিমা ডাইনিং রুমে বিছানা করে নিল নিজের জন্য। নিজের বিছানায় শালুককে ঘুমাতে দিল নিজের রুমমেট নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশে রাস্তার উপর। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্ত থাকতে পারল না। মন আনচান করছে তার কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না, ভয় লাগছে তার কেমন। এখানে কাউকে সে চিনে না। সে কিভাবে থাকবে সে এখানে তাহলে? ভয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। এসে দেখে ধ্রুব রাস্তার পাশে আছে। শালুকের হঠাৎ করেই কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি একেই বলে, যেই দায়িত্বের জন্য ধ্রুব এই রাতে এসে এখানে দাঁড়িয়ে আছে? রাতে আশার মা রাদিবা কল দিল আদনানের মাকে। তারা আগামী বুধবার দেশে আসছে। আশার বিয়ে দিয়ে দ্রুতই মেয়ে এবং জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চায় তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ সেটা হলেন না। বুকের ভেতর ভারী হয়ে আছে তার। ছেলেকে উচ্চশিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি। আজ এতদিন পরে তিনি উপলব্ধি করলেন একটা স্বার্থপর নিজ মনের ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যে অহংকার করতেন এতদিন? সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমার আফিফা যখন জহিরকে ভালোবাসে বলে জানালো, ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেদিন আমি উপলব্ধি করেছিলাম আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবন সঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারছে না এখনো কেন আদনান এরকম করলো। কী লাভ হলো তার এতে করে? একটা হাসি খুশি পরিবারের শান্তি একটা ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্নছাড়া ছেলে আবারও সব কিছু হারিয়ে ফেলল। একটা ফুলের মতো মেয়ের জীবনে অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা, কেমন আছে কেউ জানে না। ধ্রুব রাত কাটালো রাস্তার পাশে বসে বসে, আর শালুকের রাত কাটলো অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ধ্রুবকে পাহারা দিয়ে। সকাল হতেই ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট বাসা নিতে হবে, আর তারপর একটা ছোট চাকরির ব্যবস্থা করতে হবে। এতদিন টিউশনি করে নিজের একার খরচ খুব ভালো করে চলতো, উপরন্তু আরও থাকতো ব্যাংকে। কিন্তু এখন শালুক আছে। যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য, চাইলেই সে ফুলটাকে দেখতে পারবে, আলতো করে ছুঁয়ে দিতে পারবে। একটা ছোট বাসায় দুজন ছোট একটা সংসার সাজাবে।
ঘরের বাইরে থাকা ছেলেটা কারো টানে সময় মতো ঘরে ফিরে যাবে ভাবলেই ধ্রুবর ভীষণ আনন্দ লাগে। কখনো কি ভেবেছে এরকম সিনেমাটিকভাবে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে? ভাবেনি কখনো। ভেবেছে কত কাঠ খড় পোড়াতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুটি বেঁধে রেখেছিল তার ভালোবাসার মানুষের সাথে, তাই এভাবে পেয়ে গেছে। সারাদিন রোদে ঘুরে ঘুরে ধ্রুব বাসা খুঁজতে লাগলো, আর রিমার বাসার বারান্দায় দাঁড়িয়ে শালুকের 2 চোখ খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার কথা মনে পড়ছে শালুকের। মা, বাবা, বড় চাচা, বড় চাচি, মেজো চাচি, নিজের ভাই বোন, চাচাতো ভাই বোন সবাইকে মনে পড়ছে। আর বুঝি কোনো দিন স্কুল যাওয়ার সময় দাদার থেকে টাকা নেওয়া হবে না। দাদির পানের বাটি থেকে জর্দা দেওয়া পান খেয়ে অসুস্থ হয়ে যাবে না। বড় চাচি, মেজো চাচি কেউ চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবে না। শাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না। শান্তর জন্য স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না। মায়ের হাতের মাইর খেতে হবে না। বাবা চাচাদের গলা ধরে আদুরে ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভেতর কেমন জ্বলে পুড়ে যেতে লাগলো শালুকের। কিভাবে থাকবে শালুক? কেমন করে বাঁচবে? ধ্রুবর সাথে তো চলে এসেছে রাগ করে। বাড়িতে থাকলে আদনানকে দেখলে রাগ উঠবে বলে চলে এসেছে। ফেলে এসেছে নিজের সব কিছু, সব আপন মানুষ। এই অচেনা শহরে অচেনা মানুষের সাথে ভীতু শালুক কিভাবে থাকবে? ধ্রুব কল দিল দুপুর 1:30টার দিকে। রিমা এনে ফোন দিয়ে যেতেই ধ্রুব জিজ্ঞেস করল, খেতে যাসনি কেন তুই? এক্ষুনি গিয়ে খেয়ে আয়। ভয় পাচ্ছিস কেন? তোর মনে আছে ছোটবেলায় কিছু হলেই তুই আমার কাছে ছুটে আসতি? আজও তো আমি আছি তোর পাশে। আমি তোর জীবন সঙ্গী শালুক, আমাকে ভরসা কর। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আছি তোর সাথে। দিগন্ত জুড়ে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। এই বুঝি বর্ষণ শুরু হবে। শীতল হাওয়া ছেড়েছে প্রকৃতি। শালুকের মনটা উদাস হয়ে গেল। দুপুরে নামমাত্র কিছুটা খেয়েছে সে। আজ তো আফিফার বৌভাত হবে। সবাই নিশ্চয়ই গিয়েছে। খুব আনন্দ করছে নিশ্চয়ই সবাই মিলে। নিজের অদৃষ্টকে নিজেই জিজ্ঞেস করল, কী দোষ ছিল আমার? আমার আনন্দময় জীবনে কেন এভাবে নেমে এলো অন্ধকার? যে জীবনে ছিল বসন্তের উৎসব, সেই জীবনে কেন আজ শীতের তিক্ততা? রিমা এনে তার ফোন দিয়ে গেল শালুককে। শালুক হ্যাঁ বলতেই ধ্রুব বলল, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে শালুক, ওদিকেও হয়তো বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। তুই খবরদার বারান্দায় এসে দাঁড়াবি না কিছুতেই। বৃষ্টির পানি যাতে কিছুতেই না লাগে তোর গায়ে। সাবধানে থাকবি শালুক, কোনো চিন্তা করবি না, আমি আছি তো। শালুককে উত্তর দিতে না দিয়ে কল কেটে দিল ধ্রুব। শালুক একটা নিঃশ্বাস ফেলে বারান্দার দরজা বন্ধ করে দিল। গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। রিমা ফোন নিতে এসে জিজ্ঞেস করল, লেবু মাখা খাবে শালুক? শালুক মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। রিমা শালুকের হাত ধরে বলল, কি হয়েছে তোমাদের শালুক? এভাবে ভেঙে পড়েছ কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে কেন? ধ্রুব দেখলাম আমাকে টেক্সট দিয়ে বলল, শালুককে বিয়ে করে নিয়ে এসেছি, তোর বাসায় 1-2 রাত থাকবে। এরপর এত জানতে চাইলাম, কিছুই বলল না কি হয়েছে। শালুক একবার ভাবলো বলে দিবে কিভাবে কি হয়েছে। পর মুহূর্তে মত পাল্টালো। যেখানে ধ্রুব কিছু বলেনি সেখানে শালুকের বলে দেওয়া ধ্রুবর অপমান। তাই আস্তে করে জবাব দিল, কিভাবে কি হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না আপু, আপনি ধ্রুব ভাইয়ের থেকে জেনে নিয়েন। রিমা হেসে বলল, এখন তো হাজব্যান্ড হয়ে গেছে শালুক, এখন আর ভাই বলছো কেন? শুধু ধ্রুব বলো। শালুক আঁতকে উঠল। সে ধ্রুব ভাইকে শুধু নাম ধরে বলবে? মরেই যাবে তাহলে। এটাও কি সম্ভব কখনো? রিমা হেসে ফেলল শালুকের লজ্জা দেখে। তারপর বলল, আচ্ছা থাক, লজ্জা পেতে হবে না। তোমাদের টোনাটুনির ব্যাপার সেটা। নিজেদের সংসার হলে তখন সব ঠিক হয়ে যাবে। রিমা চলে যেতেই শালুক ভাবতে লাগলো, নিজেদের সংসার? কাকে নিয়ে সংসার করবে শালুক? সে তো সংসার বলতে জানে মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, দাদা, দাদি, ফুপু সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকা। সংসার মানে সকালে সবাই মিলে চায়ের আড্ডা, সন্ধ্যাবেলায় ছোটো চাচির হাতের ঝালমুড়ি, মায়ের হাতের নুডলস, বড় চাচির হাতের পাকোড়া ভাজা।
সংসার মানে দুপুরে খেতে বসলে মুরগির রান না পেলে কেঁদে কেটে সব একাকার করে ফেলা, বড় চাচার হুমকি ধমকি শুরু হয়ে যাওয়া, মুরগির রান 2 পিস একসাথে শালুককে দিতে হবে বলে আদেশ জারি করা, পুকুরে সবাই মিলে দাপাদাপি করে গোসল করা। সংসার মানেই তো যৌথ পরিবারে সবাই মিলে থাকা। দুজন মিলে কি সংসার হয় নাকি? বৃষ্টিতে ভিজে ধ্রুব বাসা খুঁজতে লাগলো। কিছুতেই পছন্দসই বাসা পাচ্ছে না। আবার বাসা পছন্দ হলে সেখানে ভাড়া বেশি। ধ্রুবর ব্যাংকে মোটামুটি 50,000-এর উপরে টাকা আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে ধ্রুব বাসা পেল আসরের নামাজের পর। রোডের সাথেই ছোট একটা বাসা, 3 তলা পর্যন্ত। বাড়ির বাইরের দিকে থেকেই দেখে বোঝা যায় এই বাসার ভেতরটা তেমন সুবিধাজনক নয়। বাইরের দেয়ালে শ্যাওলা ধারা, বাড়ির নীল রং উঠে জায়গায় জায়গায় সাদা সিমেন্ট দেখা যাচ্ছে। বাসার সামনে একটা বাগান বিলাস গাছ আছে, সাথে একটা কামিনী গাছ, অন্য পাশে 2টো নারিকেল গাছ। ধ্রুব আল্লাহ আল্লাহ করে ভেতরে গেল। বাহির থেকে যেমন দেখাচ্ছে ভেতরটা তেমন নয়। ভেতর রং ঠিক আছে, যদিও দেয়াল খুব মসৃণভাবে ঘষেনি রং করার সময়। অফ হোয়াইট কালার রং দেওয়া দেয়ালে। একতলায় 2টো করে ফ্ল্যাট। এক ফ্ল্যাটে 2টো বেডরুম, 2টো ওয়াশরুম, একটা কমন আর একটা অ্যাটাচড মাস্টার বেডরুমের সাথে একটা ডাইনিং আর একটা কিচেন। স্বস্তির ব্যাপার হলো 2 রুমেই বারান্দা আছে। উপরের তলায়ও ভাড়াটিয়া আছে, নিচের তলায়ও আছে। শুধু এই 2য় তলায় এই ফ্ল্যাট খালি, গত মাসে ভাড়াটিয়া চলে যাওয়ায়। তাছাড়া উপরের তলার ভাড়া 12,000, 2 তলার ভাড়া হচ্ছে 15,000 টাকা। এজন্যে উপরের তলার ওরা নিচের তলায় আসেনি। ধ্রুবর পছন্দ হলো বাসা। শালুককে কল দিল আবারও ধ্রুব। শালুক রিসিভ করতেই জিজ্ঞেস করলো, শোন, একটা বাসা পেয়েছি বুঝলি, একটু ছোট রুম, 2 বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং, একটা কিচেন, 2টা ওয়াশরুম, 2টা বারান্দা, গ্যাস পানি বিদ্যুৎ সব আছে। যদিও বিদ্যুৎ বিল আমাদের, 15,000 টাকা ভাড়া। এখন তুই কি বলিস, নিব? সারাদিন অনেক তো খুঁজলাম, কিন্তু এরকম পেলাম না। বড় বাসা নিতে হলে ভাড়া আরও বেশি। আবারও খুব ছোট 2 রুমের বাসাও নিতে ইচ্ছে করছে না। শালুক অবাক হলো ধ্রুবর কথা শুনে। তারপর সেই অবাক গলায় জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? আমার অনুমতির কি আছে? তোমার যেটা ভালো মনে হয় তাই করো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, বাসা কি আমার জন্য নিচ্ছি? আমার একার সংসার হবে এখানে? বাসা তো তোর জন্য। দিন শেষে এই সংসার তোর, তুই ঘরের কর্ত্রী হবি। তোকে জিজ্ঞেস করবো না আমি? তোর পছন্দ না হলে আমি আরও 1000টা খুঁজবো বাসা। ছোট বাসা শুনে রাগ করেছিস না? আমি রিমার মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছি বাসার, তুই দেখ আগে। ধ্রুব কল কেটে দিল। শালুক কিছুই বুঝতে পারল না মাথা মুন্ডু। এসব ব্যাপারে শালুককে জিজ্ঞেস করার কি আছে তাই ভেবে পাচ্ছে না শালুক। ধ্রুব ছবি পাঠাতেই শালুক দেখতে লাগলো, কিন্তু তার মাথায় ঢুকলো না এখানে ভালো খারাপের কি আছে। এসব ব্যাপার সে কিভাবে বুঝবে? ধ্রুব এবার ভিডিও কল দিল। শালুক ভিডিও কল দেখে কল কেটে দিল। ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগবে তার এখন ধ্রুবর সাথে। ধ্রুব অডিও কল দিল আবার। তারপর জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? শালুক বলল, হ্যাঁ হয়েছে পছন্দ। ধ্রুব মুচকি হেসে বলল, মন খারাপ করিস না শালুক, আমি তোকে আরও বড় বাসায় রাখবো ইনশাআল্লাহ। আমাদের এই দুরবস্থা থাকবে না শালুক, সব ঠিক হয়ে যাবে দেখিস। একদিন তোকে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করে দিব। আমাদের সংসার জীবনের শুরুটা একটু কষ্টের হবে হয়তো, আমি প্রমিস করছি শালুক, তোর সেই কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে দূর করে দিব। শালুক ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। ধ্রুব ভাই এভাবে কথা বলছে কেন? শালুকের কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কেমন একটা অদ্ভুত শিহরণ জেগেছে শরীরে। দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত শিহরিত হলো। ধ্রুব জিজ্ঞেস করল, আজ রাতটা রিমার সাথে থাক, সকালে বাসায় নিয়ে আসবো তোকে। শালুক রাজি হলো না কিছুতেই এখানে থাকতে। ভেজা গলায় বলল, আমি এখানে থাকবো না ধ্রুব ভাই। আমি এখানে থাকলে তুমি এই বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে সারা রাত মশার কামড় খাবে আর মশা মারবে। আমার তা সহ্য হবে না। ঢাকা শহরের মশারা মনে হয় খাবার পায় না বহু বছর ধরে। কাল সারা রাত তোমার 2 হাত থামেনি এক মুহূর্তের জন্য। ধ্রুব অবাক হয়ে বলল, তুই সারা রাত জেগেছিলি কেন শালুক? আমার তো এসবে অভ্যেস আছে, তোর তো নেই, তুই কেন জেগেছিলি?
শালুক উত্তর দিল, যেই কারণে আমাকে এখানে রেখে তুমি অন্য কোথাও গিয়ে থাকতে পারোনি, পাহারা দিতে চলে এসেছো, তেমনি আমিও পারিনি তোমাকে রাস্তার পাশে এভাবে বসে থাকতে দিতে একা। তোমাকে পাহারা দিয়েছি আমিও। ধ্রুব ইমোশনাল হয়ে গেল শুনে, তবে অতি দ্রুত নিজেকে সামলে বলল, আমি আসছি তোকে নিয়ে আসতে। এটাই প্রথম আর এটাই শেষ রাত শালুক। এরপর থেকে আর তোকে একটা রাতও আমি একা থাকতে দিব না। ধ্রুব এলো মাগরিবের সময়, মিষ্টি নিয়ে এলো রিমাদের জন্য। বাসার নিচে দাঁড়িয়ে থেকে রিমাকে কল দিল শালুককে নিচে নিয়ে যাওয়ার জন্য। রিমার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে বলল, আসি রিমা, অনেক উপকার করেছিস, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তোর কাছে। রিমা হেসে বলল, তোর বইয়ের জন্য তো কিছুই করতে পারলাম না, ভালো থাকিস দুজনে। একটা রিক্সা ডেকে শালুককে নিয়ে উঠে গেল রিকশায়। প্রথমে গেল শালুকের জন্য জামা কাপড় কিনতে। 3টি জামা, 1 জোড়া জুতো, তেল, সাবান, শ্যাম্পু নিল। নিজের জন্য 2টো লুঙ্গি আর 2টো টি-শার্ট, একটা তোয়ালে, একটা গামছা নিল। 1 প্যাকেট কয়েল, দেশলাই, 2টো লাইট নিল বাসার জন্য। হোটেল থেকে রাতের খাবার নিয়ে নতুন বাসায় গেল। জামা কাপড় দেখে শালুকের মনে হলো আজ সারাদিন সে গোসল করেনি, সারা শরীর ঘামে চটচটে হয়ে আছে। বাথরুমে ঢুকে শালুক গোসল করে এলো। শালুকের পর ধ্রুব গোসল করতে গেল। বারান্দায় দাঁড়িয়ে আনমনা শালুক ভাবতে লাগলো জীবন নিয়ে। এক জীবন এভাবে রং বদলাবে, তা কি কখনো জানতো শালুক? আদনান বৌভাতে গেল না, বাসায় রয়ে গেল। কেউ তাকে যাবার জন্য সাধল না। একা বাড়িতে আদনান রয়ে গেল। নীরব নিস্তব্ধ বাড়িটিকে আদনানের কাছে পোড়া বাড়ি বলে মনে হচ্ছে যেন। এই বাড়ির প্রাণ শালুক ছিল। বুকের ভেতর কেমন হাহাকার করতে লাগলো। রাতে আশা কল দিয়ে আদনানকে জানিয়েছে তাদের বিয়ের কথা। আশার কাছে বিয়ের কথা জানার পর থেকে আদনানের বুকের ভেতর অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। কি হতো বিয়েটা আরও কিছুদিন আগে হয়ে গেলে? তাহলে তো শালুককে হারাতে হতো না। বউ নিয়ে সবাই ফিরল সন্ধ্যাবেলায়। আফিফা আদনানের সামনে দিয়ে চলে গেল। একটা বার আদনানের দিকে ফিরে তাকালো না। আদনানের মনে হচ্ছে নিজেকে জড় পদার্থ একটা। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আদনানের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বিশেষ করে শালুকের মা হাসনা আদনানের ছায়াও মাড়ায় না। আদনানের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। দাদির কাছে গিয়ে আদনান বসল। সিতারা বেগম নাতির মুখের দিকে তাকিয়ে বললেন, কি কাজ করলি ভাই? সবার মনে কষ্ট দিলি। ধ্রুব তো তোর ভাই, শালুক তো তোর বোন। ওগো বদনাম কইরা কি সুখ পাইলি তুই? আদনান জবাব দিতে পারল না। দাদির পা চেপে ধরে বলল, আমি যা চেয়েছি তা হয়নি দাদি। আমার বুকের ভেতর জ্বলে পুড়ে যাচ্ছে। কষ্ট আমারও কম হচ্ছে না দাদি। সিতারা বেগম বললেন, কি চাইছিলি তুই? আদনান মাথা নিচু করে বলল, তা বলা যাবে না দাদি, এই দুনিয়ায় কেউ জানে না তা। আমি নিজেই নিজের কাছে হেরে গেছি দিন শেষে। ধ্রুব তো জিতে গেছে দাদি, সবাই ওকে ভালোবাসে, পোড়া কপাল তো আমার। সিতারা বেগম আদনানের কথার মানে বুঝতে পারলেন না। রাতে ঘুমাতে গিয়ে শালুক বিপাকে পড়ে গেল। বালিশ নেই, বিছানা নেই, তোশক নেই, কিভাবে ঘুমাবে এখন? শালুকের বালিশ 3টা লাগে, 2টো মাথার নিচে আর একটা কোল বালিশ। ধ্রুব কোমল গলায় বলল, আজকের রাতটা একটু কষ্টকর শালুক, আগামীকাল সব পেয়ে যাবি। আগামীকাল গিয়ে খাট, তোশক, বালিশ সব নিয়ে আসবো। জামা কাপড়ের ব্যাগে মাথা দিয়ে শালুক শুয়ে পড়ল। ফ্যান না আনায় ভ্যাপসা গরমে শালুকের ঘুম এলো না। গ্রামে নিজেদের বাড়িতে আরামদায়ক বিছানায় শুয়ে ঘুমানো মেয়েটাকে এভাবে কোনোদিন ফ্লোরে শুয়ে ঘুমাতে হবে, তা কি ভেবেছে কেউ কখনো? ধ্রুবর ভীষণ খারাপ লাগলো। আরাম আয়েসে বিলাসিতায় যেই মেয়ে থেকেছে তাকে এভাবে রাখতে ধ্রুবর বুকের ভেতর জ্বলে পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছে শালুককে নিজের বুকের উপর নিয়ে শুয়ে থাকতে, যাতে শক্ত ফ্লোরে শালুকের কষ্ট না হয়, কিন্তু চাইলেও তা সম্ভব না। শালুক ছটপট করছে গরমে। ধ্রুব উঠে বসল। তারপর শালুকের জন্য আনা জামার ক্যাটালগের কাগজ 3টা বের করে শালুককে বাতাস করতে লাগলো। কিছুক্ষণ গড়াগড়ি করার পর শালুক ঘুমিয়ে গেল। আজকের রাতও ধ্রুবর কাটল নির্ঘুমভাবে।
শালুকের মুখের দিকে তাকিয়ে ধ্রুব ভাবতে লাগলো, একটা চাকরি জোগাড় করতে হবে, আগামীকাল থেকে চাকরি খুঁজতে হবে, শালুককে বই খাতা সব কিনে দিতে হবে, শালুকের পড়াশোনা করাতে হবে। মাথায় এত চাপ থাকার পরেও ধ্রুবর ভালো লাগছে এই ভেবে যে শালুক তার কাছে আছে, আজীবনের জন্য শালুক শুধু তার হয়ে গেছে। শালুককে ভালো রাখার জন্য দরকার হলে কলুর বলদের মতো পরিশ্রম করবে ধ্রুব, তবুও ভালোবাসা ভালো থাকুক। শেষ রাতের দিকে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, শীতল বাতাস বইতে লাগলো। ধ্রুব শালুকের মাথাটা নিজের বুকের উপর টেনে নিয়ে শুয়ে পড়ল, এক হাতে তবুও শালুককে বাতাস করতে লাগলো। এভাবেই ঘুমিয়ে গেল ধ্রুব ফজরের নামাজের কিছুক্ষণ আগে। ভালোবাসার মানুষকে পাশে নিয়ে মানসিক শান্তিতে রাত কাটল ধ্রুবর। আজান হতেই ধ্রুবর চোখ খুলে গেল আপনাতেই। ঘণ্টাখানেক ঘুমিয়েছে সে। বাহিরে এখনো অন্ধকার, পাখিদের ডাক শোনা যাচ্ছে। শালুক ধ্রুবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ধ্রুবর ডান হাতের উপর মাথা রেখে এক পা ধ্রুবর গায়ের উপর তুলে দিয়ে ঘুমাচ্ছে শালুক। একটা হাত ধ্রুবর গলা পেঁচিয়ে ধরে আছে। শালুকের হাত নিয়ে হাতের উল্টো পিঠে ধ্রুব আলতো করে একটা চুমু খেলো। তারপর কি মনে করে নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুলল। ঘুমন্ত শালুকের গালে দুটো ব্রণ লাল হয়ে আছে। কি যে ভীষণ সুন্দর লাগছে এই ব্রণ দুটো ধ্রুবর কাছে। ভালোবাসা বুঝি এরকমই হয়? ভালোবাসার মানুষের সব কিছুই বুঝি মানুষের ভাল লাগে? উত্তর পায় না ধ্রুব। আলগোছে শালুকের হাত পা সরিয়ে ধ্রুব উঠে গেল। শালুকের গায়ের ওড়নাটা ঘুমের ঘোরে শালুক সরিয়ে রেখেছে পায়ের পাশে। ওড়না নিয়ে শালুকের গায়ে জড়িয়ে দিল ধ্রুব, যাতে ঘুম থেকে উঠে শালুক বিব্রত না হয় গায়ে ওড়না না পেলে। অজু করে এসে শালুককে ডাকলো। শালুকের ঘুম ভীষণ ভারী ধ্রুব জানে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব আস্তে আস্তে ডাকতে লাগলো শালুককে। 15-20 মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালুক চোখ খুলে তাকালো। ধ্রুবকে পাশে দেখে চমকে উঠল শালুক। ধ্রুব এখানে কেন? ওর রুমে কিভাবে এলো ধ্রুব? তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করতে গিয়ে দেখে ওড়না গায়েই আছে ঠিকঠাক। স্বস্তি পেল শালুক। তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার রুমে কিভাবে এলেন? শুনে ধ্রুব হাসল। তারপর বলল, আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি। আপনার ঘুম ভাঙাতে এসেছি মহারানী সুলতানা শালুক। আর হ্যাঁ, আপনি হয়তো ভুলে গেছেন এটা আপনার পিতার প্রাসাদ নয়, এটা শুধু আপনার রাজ্য। এখানে আমি আপনার নিয়োগ দেওয়া এক প্রজা। এই রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি। শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর হঠাৎ করেই মনে হলো তারা এখন ঢাকায় আছে, এটা তাদের নতুন বাসা। ভাবতেই শালুকের মন খারাপ হয়ে গেল। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা শুরু হলো। আর বুঝি দেখা হবে না কারোর সাথে। শালুককে অজু করে আসতে বলল ধ্রুব। গামছা দিয়ে ফ্লোর মুছে নিয়ে নামাজে দাঁড়ালো শালুককে পাশে নিয়ে। নামাজ শেষ করে শালুকের ডান হাতটা টেনে নিয়ে বলল, জীবনের সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক। আল্লাহর কাছে এইটুকুই চাইবো, আজীবন যেন দুজন একসাথে থাকতে পারি। শালুকের মন খারাপ হলো। ধ্রুব কি তাহলে তার কেশবতীকে ভুলে গেছে শালুককে বিয়ে করে? আহারে, সেই মেয়েটা নিশ্চয়ই শালুককে অনেক গালাগাল দিচ্ছে, যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল। মনে মনে শালুক বলল, কেশবতী মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও। আমি চাইনি এভাবে তোমার ভালোবাসা কেড়ে নিতে। অন্ধকার কেটে বাহিরে আলো ফুটতে শুরু করেছে। সেই সাথে বেড়ে গেছে পাখিদের কলকাকলি। বাহিরের কামিনী গাছে অসংখ্য পাখি বসে কিচিরমিচির শব্দ তুলছে। শালুককে দরজা বন্ধ করতে বলে ধ্রুব বের হলো নাস্তা কিনে আনার জন্য। যাবার আগে ভালো করে বলে গেল, আমার গলার শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না। এই পিপ হোল দিয়ে তাকিয়ে দেখবি আগে কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না। বাহিরের মানুষটা মরে গেলে মরে যাবে, তুই খবরদার দরজা খুলবি না কারোর জন্য, একা বাসায় থাকলে। এটা আমাদের গ্রাম নয় শালুক, এটা ঢাকা শহর। এই শহরের লোকেদের ভালো মানুষই মুখোশের আড়ালে অন্য চেহারা লুকিয়ে থাকে। কার মনে কি আছে তা কেউ জানে না। সাবধানে থাকবি কিন্তু তুই। শালুক কিছুক্ষণ তাকিয়ে রইল ধ্রুবর দিকে। তারপর বলল, এমনভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশে চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে। ধ্রুব মুচকি হেসে বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতি নিজের প্রাণটা এভাবে কোনো অচেনা জায়গায় একা রেখে যাওয়া কতটা যন্ত্রণার।
তুই দেখছিস আমি এই বাসায় শালুককে রেখে যাচ্ছি, আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি। শালুক নাক ফুলিয়ে বলল, ছাতার মাথা, কি বলছো তুমি এসব? তোমার কথা কিছুই আমার মাথায় ঢুকছে না। ধ্রুব হেসে বলল, না ঢুকলেই ভালো। আমি আসছি নাস্তা নিয়ে, কিছুক্ষণ পর বের হব তোকে নিয়ে সব কেনাকাটা করার জন্য। শালুক দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওপাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটা লুঙ্গি, একটা সালোয়ার কামিজ, বাচ্চাদের জামা কাপড় কাঁথা দেওয়া। রাতের বৃষ্টিতে সব ভিজে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। নিশ্চয়ই ওখানে কোনো বাচ্চার আব্বু আম্মু থাকে। শালুকের নিধির কথা মনে পড়ে গেল। ভেজা মাটির ঘ্রাণ আসছে নিচ থেকে। সামনের রাস্তায় লোকজন হাঁটছে, একটা দুইটা রিকশা আসা যাওয়া করছে। শালুকের ভীষণ অবাক লাগছে এসব দেখে। এই শহরের জীবন শালুকের কাছে একেবারে অজানা ছিল। এর আগে কখনো শালুক শহরে আসেনি। যাই দেখছে নতুন লাগছে তার। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেমেয়েরা যাচ্ছে। শালুক অবাক হলো, এত সকালে এরা পড়তে যাচ্ছে? ছে ছে ছে! শালুকের মন বিষিয়ে গেল। কি দরকার এত ভোরে পড়তে যাবার? এই সময় কোথায় বাসায় বসে আরাম করবে, তা না এরা পড়তে যাচ্ছে। বাড়িতে থাকলে শালুক এখন চা খেত, দাদির রুমে গিয়ে গল্প করত, শাপলার সাথে মারামারি করত। ধরে বেঁধেও কেউ পড়াতে বসাতে পারত না। এখানে শালুক ভীষণ একা। কান্না পাচ্ছে শালুকের খুব। লজ্জায় ধ্রুবর সামনে কান্না করে না বাড়ির কথা মনে করে, কিন্তু প্রতিনিয়ত বুকের ভেতর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শালুকের। আর বুঝি নয়না আপার মেয়েটা শালুককে তাতুক বলে ডাকবে না? মতির মা আর তার মতির বাপের বিয়ের সেই পুরনো গল্প বারবার বলে কান ঝালাপালা করে দিবে না? আফিফা আপার শ্বশুর বাড়িতে বুঝি শালুকের আর যাওয়া হবে না? বিয়েতে আফিফা আপা কেমন করে সেজেছে? জহির ভাইয়ের জন্য কি কান্না করেছে? কবুল বলতে কত সময় নিয়েছে? শালুককে যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে? তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এই কবুল শব্দটা। কোনো মতে মুখ থেকে বের হচ্ছিল না। বুকের ভেতরটা কেমন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময়। তবুও শালুককে কবুল বলতে হয়েছে। দাদা এসে শালুকের হাত ধরে কেঁদে দিয়ে বলেছিলেন, কবুল বল বইন আমার, চুপ করে থাকিস না বইন। শালুক দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে। চাচাদের দুজনের চোখ টলমল করছে। মা মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে অন্যদিকে ফিরে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! শালুক কবুল বলেছে তারপর। আর ধ্রুব এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রের ন্যায় কবুল বলে দিল। কি অসহ্য লাগছে শালুকের এসব মনে পড়লেই। না, এসব আর ভাববে না শালুক। এসব ভাবলেই শালুকের ভীষণ যন্ত্রণা হয়। শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল। কি মিষ্টি একটা ঘ্রাণ আসছে ওই ফুল থেকে। ছোট ছোট থোকা থোকা সাদা ফুলগুলো। ধ্রুব বাসা থেকে বের হয়ে ফোন বের করলো। আগের টিউশনি ছিল 4টি, ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল তখন। কল দিয়ে নিরাশ হলো ধ্রুব। 3জনই নতুন টিচার রেখেছে। সবাই ধ্রুবকে বলল এই মাসটা অপেক্ষা করতে, তারা নতুন টিচারকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলে। কিন্তু ধ্রুব তাতে রাজি হলো না। যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয়ই শখ করে পড়াচ্ছে না, প্রয়োজনের তাগিদেই টিউশনি করছে। ধ্রুব ওদের কাছ থেকে এভাবে টিউশনি ছিনিয়ে নিতে পারবে না, তার বিবেকে বাঁধছে ব্যাপারটা। শুধু একজন ছাত্রের এখনও টিচার রাখা হয়নি। ধ্রুব এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো। যদি পারে তবে আজকে থেকেই যেন ধ্রুবকে পড়াতে চাই বলে অনুরোধ করলো। ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে। রাস্তার দুই পাশের দেয়ালে পিলারে নজর বুলাতে বুলাতে গেল ধ্রুব। কয়েকটা বিজ্ঞপ্তিতে কল দিল। কল দিয়ে একটা টিউশনি মোটামুটি ঠিক হয়ে গেল। বিকেল 5টায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা। ধ্রুব হিসেব করলো, আগের টিউশনিতে পেত 4,000 টাকা, নতুনটাতে কত পাবে? 3-4 হাজার। এখনও অনেক টাকা লাগবে। মিনিমাম 20-25 হাজার টাকা উপার্জন করতে হবে মাসে, নয়তো শালুককে ভালো রাখা খুব কঠিন হয়ে পড়বে। ধ্রুব আর শালুক একই বাড়িতে জন্ম নিলেও শালুক বড় হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। কোনো দিন অভাব দেখেনি শালুক। সেখানে ধ্রুব বাবার সাথে দূরত্ব হবার পর থেকেই তো নিজের খরচ নিজে চালানো শুরু করেছে। বাবা, চাচা, দাদা শত চেষ্টা করেও ধ্রুবকে 1 টাকা দিতে পারেনি। ধ্রুব কখনো নেয়নি কারো থেকে। ধ্রুবর তো এসব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যাস আছে, কিন্তু শালুক তো তা পারবে না।
হোটেল থেকে মুরগির গিলা, কলিজা ভুনা, মুগ ডাল আর ভাজি, পরোটা, পানি নিয়ে ধ্রুব বাসায় গেল। নিচ থেকেই দেখতে পেল শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে। ধ্রুবর মাথা থেকে সব চিন্তা বের হয়ে গেল মুহূর্তেই। এই যে বাসায় ফিরতেই শালুক দরজা খুলে দিবে, এই সুখ কি ধ্রুব লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারত কখনো? এই মানসিক শান্তির কাছে সব কষ্ট পেরেশানি তুচ্ছ হয়ে যাবে। দরকার হলে ধ্রুব সারা দিন পরিশ্রম করবে শালুককে ভালো রাখার জন্য। বিনিময়ে বাসায় ফিরলেই শালুকের চাঁদ মুখ দেখতে পাবে। এটুকু পাওয়ার জন্য সব করতে পারে ধ্রুব। শালুক চুপচাপ হোটেলের প্যাকেটে করে খেতে বসলো। ধ্রুব খাচ্ছে আর শালুকের খাওয়া দেখছে। শালুক মাথা নিচু করে খাচ্ছে বসে বসে। খাওয়া শেষ হতেই ধ্রুব জিজ্ঞেস করলো, মন খারাপ শালুক? শালুক জবাব দিতে পারল না। দু চোখ জুড়ে বর্ষণ শুরু হলো শালুকের। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে একটা হাত ধরল, তারপর বলল, কান্না করছিস কেন? বাড়িতে যাবি? তাহলে বল, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। শালুক মাথা নাড়িয়ে বলল, যেই বাড়িতে আমাদের এত বড় আঘাত দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি কখনো যাব না ধ্রুব ভাই। যেই বাড়িতে আদনান আছে সেই বাড়ির আশেপাশেও আমি যাব না। আমার বুকের ভেতর কেমন করছে ধ্রুব ভাই, আমি সামলাতে পারছি না নিজেকে। ধ্রুব হেসে বলল, সব ঠিক হয়ে যাবে শালুক, সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে, ক্ষত শুকিয়ে যাবে। প্রথম প্রথম একটু খারাপ লাগবেই, সব ঠিক হয়ে যাবে আবার। এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে, গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র কেনার জন্য। এত বড় মার্কেট, এত লোকজন শালুক এর আগে আর দেখেনি। হতবাক হয়ে শালুক তাকিয়ে দেখতে লাগলো সব কিছু। বাজার বলতে শালুক ভাবত এলাকায় তাদের বাজার যেমন তেমনই বুঝি সব। এখন দেখছেন না, তার ভাবনা ভুল। হরেক রকম জিনিসপত্র এখানে। শালুকের মাথা ঘুরতে লাগলো এসব দেখে। মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটা খাট, 4টি বালিশ, একটা কোলবালিশ, বিছানার চাদর, হাঁড়ি পাতিল, কড়াই, প্লেট, বাটি, গ্লাস, জগসহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির সব কিছু কিনল। এক ফাঁকে শালুকের জন্য বই, খাতা, কলম কিনে নিল ধ্রুব। একটা বাটন ফোন কিনল, নতুন একটা সিম কার্ড কিনল। চাল, ডাল, তেল, মশলা, আলু, পেঁয়াজ, রসুন, মাংস সব কিনে দুজন যখন বাসায় ফিরল তখন 4টে বেজে গেছে। খাট বসিয়ে সেখানে তোশক বিছিয়ে বিছানার চাদর বিছিয়ে দিল ধ্রুব। বাহিরে থেকেই দুজন খেয়ে এসেছিল। ঘড়িতে 4:30 বাজতেই ধ্রুব বের হয়ে গেল নতুন টিউশনিতে। যাবার আগে আবারও শালুককে বলে গেল, কোনো মতেই যেন বাসার দরজা না খোলে শালুক। শালুক একা বাসায় বসে কি করবে ভেবে পেল না। তাই কিচেনে গিয়ে হাঁড়ি পাতিল, প্লেট বাটি সব কিচেন ক্যাবিনেটে সাজিয়ে রাখলো। কার্টুন ছিঁড়ে নিচে বিছিয়ে সেখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব রাখলো। ধ্রুব টিউশনিতে গিয়ে কনফার্ম হয়ে এলো ক্লাস 7-এর। 2টো ছেলেকে পড়াতে হবে। বেতন 8,000 টাকা দিবে। সপ্তাহে 4 দিন পড়াবে সন্ধ্যায়। ধ্রুব রাজি হলো। আগেরটা বিকেল 4:30 থেকে 5:30, নতুন টিউশনি 6টা থেকে 7টা। হিসেব করল ধ্রুব। অ্যাকাউন্টে ছিল 56,000 টাকা। আজকে খরচ হয়েছে প্রায় 16,000 টাকা। বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে 15,000 টাকা। আর আছে 25,000 টাকা অ্যাকাউন্টে। 2টা টিউশনি মিলিয়ে মোট 12,000 টাকা হয়। বাসা ভাড়া যেখানে 15,000 টাকা। তবুও নিরাশ হলো না ধ্রুব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। বাসায় ফিরে নিজের ফোনটা ধ্রুব শালুককে দিল। একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি, তবুও ফোনে গান শুনে, নাটক দেখে কিছুটা সময় কাটাতে পারবে। বাটন ফোনে নিজের সিম কার্ড লাগিয়ে নিল। তারপর গেল কিচেন রুমে রান্না করার জন্য। চাল, ডাল, আলু, মুরগির মাংস মিক্স করে খিচুড়ি রান্না করে নিল ধ্রুব। অবাক হয়ে শালু জিজ্ঞেস করলো, তুমি রান্নাও জানো? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, বিয়ের পর বউয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম। এখন কাজে লেগে গেল। না জানলে এখন কেমন বিপদ হতো বলতো। তুই তো রান্না করতে পারতি না, এজন্য সব শিখে রাখা উচিত। কোনো কাজ ছোট নয়, তুচ্ছ নয়। খিচুড়ি খেতে বসে শালুক টের পেল ধ্রুব ভীষণ ভালো রান্না করে। কি সুন্দর ঝরঝরা খিচুড়ি। তৃপ্তি নিয়ে শালুক খাবার খেলো। টোনাটুনির সংসার শুরু হলো এভাবেই। সময় তার নিজের আপন গতিতে কেটে যায়। তেমনি কাটছে ধ্রুব আর শালুকের সময়। শালুক আজ 1 সপ্তাহ ধরে বই নিয়ে বসছে। সারাদিন অখণ্ড অবসর তার। এই অবসর শালুকের সহ্য হচ্ছে না। দম বন্ধ লাগছে শালুকের।
ধ্রুব সকালে রান্না করে বের হয়ে যায়, রাতে ফিরে ঘন্টায় ঘন্টায় শালুককে কল দিয়ে কি করছে, কি লাগবে জিজ্ঞেস করে। ধ্রুবর এরকম আন্তরিকতা শালুককে আরও বিব্রত করে। কেন জানি শালুকের মনে হয় ধ্রুব হয়তো শালুককে একটু একটু ভালোবাসে। আবার পরক্ষণেই মনে হয় যে শালুক ভুল ভাবছে। হতেও তো পারে ধ্রুব এমনিতেই শালুকের কেয়ার করছে। এটা তো ধ্রুবর পুরনো স্বভাব। এসব হাবিজাবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়ল শালুক একটা কম্পোজিশন পড়তে বসেছে। পড়া বাদ দিয়ে এসব এলোমেলো ভাবনা ভাবছে। ধ্রুব রাতে ফিরলে নিশ্চিত পড়া ধরবে। কেন জানি শালুকের লজ্জা লজ্জা লাগে ধ্রুবকে ঠিকঠাক পড়া দিতে না পারলে। অথচ আগে এরকম লাগতো না। একটা ঘটনাকে কেন্দ্র করে মন মানসিকতাও এভাবে বদলে যাবে, তা কি শালুক কখনো ভেবেছে? ধ্রুব একটা বড় শপে সেলসম্যানের চাকরি নিল, মাসিক 14,000 টাকা বেতনে। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। 4টের সময় বের হয়ে টিউশনিতে যায়। 7টায় টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে ধ্রুবর রাত 8:30 বাজে। রাতে এসে রাতের রান্না করে নেয়। শালুক লজ্জিত হয়ে বসে রইল বিছানার উপর। মেয়ে হয়েও সে কিছুই করতে পারছে না, অথচ ধ্রুব সব কাজ করছে। ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে। অথচ ধ্রুবর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই, কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে ধ্রুব। আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোট ছোট কতগুলো হেয়ার ব্যান্ড, ক্লিপ, পাঞ্চ ক্লিপ, হেয়ার প্যাক, তেল নিয়ে এলো ধ্রুব। শালুক আজকে ধ্রুব বাসায় ফেরার আগেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল যাতে ধ্রুবর কাজ কিছুটা সহজ হয়। ধ্রুব কিচেনে বাটির মধ্যে এসব কেটে রাখা দেখে মুচকি হাসল। তারপর শালুকের কাছে এসে বলল, এসব ছোটোখাটো কাজ আমি অনায়াসেই করতে পারি শালুক, আর কখনো তুই এসব করতে যাবি না। বিশেষ করে বাসায় যখন আমি থাকবো না, সেই মুহূর্তে ভুল করেও তুই দা বটি ছুরি আগুনের এসবের ধারে কাছেও যাবি না। আমি কোনো রিস্ক নিতে চাই না তোকে নিয়ে। খবরদার শালুক, আজকে নিষেধ করে দিয়েছি আমি। শালুকের ভীষণ অভিমান হলো, গাল ফুলিয়ে বসে রইল আর কিছুক্ষণ। তারপর বলল, আমার খুব খারাপ লাগে। আমি মেয়ে হয়েও কিছুই জানি না রান্নার, অথচ তুমি ছেলে হয়ে সব কিছু রান্না করছো। ধ্রুব মাছ তেলে ভাজতে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে শালুকের পাশে এসে বসল। সংবিধানে কি লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদের কাজ? এটা শুধু মেয়েরাই করবে? ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? কাজের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ নেই। আসলে আমাদের সমাজের সিস্টেম হচ্ছে এরকম। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই পুরুষেরা মহিলাদের মাথায় এই ধারণা সেট করে দিয়েছে যে ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চা সামলানো এসব কাজ নারীর। পুরুষ টাকা উপার্জন করছে সেহেতু নারীদের থাকতে হবে পুরুষের ইচ্ছে মতো। তারা যেভাবে চালাবে নারী সেভাবেই চলবে। অনেক পুরুষ আছে শালুক, যারা শুধু অফিসটাই করে, তারপর বাসায় এসে হম্বিতম্বি শুরু করে দেয়। এক গ্লাস পানি ঢেলে খাবে, তাও তার সম্মানে বাঁধে। স্ত্রী রান্না করছে হয়তো, সেখান থেকে ডেকে নিয়ে এসে বলবে, আমাকে এক গ্লাস পানি দাও। অথচ তার স্ত্রী যে সারা দিন দুদণ্ড বিশ্রাম নিতে পারেনি, এটা তার মাথায় নেই। সেই এক পুরনো প্রশ্ন, সে তো সারাদিন বাড়িতেই থাকে, কী কাজ করে? তেমনি এখন নারীরাও আধুনিক হচ্ছে। পুরুষের দাসত্ব তারা মানতে চায় না, কেউ কাউকে স্পেস দিতে চায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক। আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে কি সুন্দর ব্যবহার করতেন শালুক। তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম, তবে দেশে বিবাহ বিচ্ছেদ এত বেড়ে যেত না। প্রথম কথা হচ্ছে, দুজনকেই দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে। একে অন্যের প্রতি সদয় হতে হবে। সে আমার স্ত্রী, স্বামী, শুধু এটা না ভেবে যেদিন আমরা ভাবতে পারবো সে আমার অর্ধাঙ্গিনী, আমরা দুই দেহ এক প্রাণ, তার ব্যথা মানে আমার ব্যথা, তার কষ্টও আমার কষ্ট, সেদিন আর দাম্পত্য জীবনে অশান্তি আসবে না। তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হবে। এই যে এখন তুই আমার দেহের একটা অবিচ্ছেদ্য অংশ, তোকে একা বাসায় রেখে যাই আমি, মনটা এখানেই পড়ে থাকে। তুই এখনও অনেক ছোট, সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি। একা বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তবে কে দেখবে তোকে? তোকে এখন এসব কাজ নিয়ে ভাবতে হবে না। একান্তই যদি কাজ করতে ইচ্ছে করে, তবে সেটা শুক্রবারে, যখন আমি বাসায় থাকবো।
এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা। আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব শালুক, তুই যদি ভালো রেজাল্ট না করতে পারিস। নিজেকে ব্যর্থ মনে হবে। শালুক চুপ করে রইল। ধ্রুব দৌড়ে গেল রান্নাঘরের দিকে মাছ পুড়ে যাবে বলে। ধ্রুব চলে যেতেই শালুক মুচকি হাসল। বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তা শালুক আগে জানত না। ধ্রুবর মতো মানুষকেও কেমন আবেগী করে দেয়। যাকে বিয়ের আগে শালুক লৌহ মানব ভাবত, তারও একটা কোমল মন আছে। ভাবলেই চমকে ওঠে শালুক। সারা শরীর মন জুড়ে এক ভালো লাগার আবেশ কাজ করে। শালুক নিজের পড়া শেষ করে রাখল। ধ্রুব মাছ ভাত ডাল রান্না করে সব প্লেটে বাটিতে করে বেড়ে নিয়ে এলো। দুজনে মিলে খাওয়া শেষ করে ধ্রুব শালুকের পড়া ধরল। শালুকের পড়ায় উন্নতি হচ্ছে বুঝতে পেরে ধ্রুবর ভীষণ ভালো লাগলো। পড়া শেষ হতেই ধ্রুব তেল নিয়ে শালুকের চুল বেঁধে দিল, বেনি করে দিল দুটো। শালুকের তখন ভীষণ করে বড় চাচি মেজ চাচির কথা মনে পড়ল। ঢাকায় আসার পর শালুক একদিনও চুলে চিরুনি লাগায়নি। আগে থেকেই অভ্যাস না থাকায় চুল বাঁধার ব্যাপারে, চুলে তেল দেওয়ার ব্যাপারে শালুকের বিরক্ত লাগে। রাতে শুতে গিয়ে ধ্রুবর মনে হলো বাসায় একটা ফ্রিজ লাগবে, শালুকের জন্য একটা পড়ার টেবিল লাগবে, একটা ড্রেসিং টেবিল লাগবে, একটা ওয়ার্ড্রব লাগবে। 22,000 টাকা মাসিক ইনকাম যেখানে, সেখানে নিজেদের সংসার খরচ বাসা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে। বাকিটা কিভাবে করবে ধ্রুব? শালুকের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হয়। একটা ফ্রিজ হলে গরম লাগলে শালুক ঠান্ডা পানি খেতে পারত, মাছ মাংস ফ্রিজে রাখতে পারত। এখন যা আনা হয় তা রাখার জায়গা নেই, চুলায় জাল করে রাখতে হয়। শালুকের জামা কাপড় সব শপিং ব্যাগে গুছিয়ে রাখে। শালুক কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ধ্রুবকে বলল, আপনি দুটো প্যান্ট কিনছেন না কেন? প্রতিদিন একটা জিন্স প্যান্ট পরেই বাইরে বের হয়ে যান। ধ্রুব হাসল। প্রতিদিন প্যান্ট পরতে গেলে ধ্রুবর নিজেরও মনে হয় আর একটা প্যান্ট দরকার, কিন্তু তারপর আর কেনা হয়ে ওঠে না। নানা দিক ভেবে নিজের জন্য কিছু কিনতেও খারাপ লাগে, মনে হয় অযথাই টাকা নষ্ট। শালুক কড়া গলায় বলল, কাল যদি নতুন প্যান্ট ছাড়া বাসায় ফিরেন তবে মনে রাখবেন আমি আপনার এই প্যান্টও কেটে কুচি কুচি করে দিব, লুঙ্গি পরে বের হবেন আপনি। ধ্রুবর ভীষণ ভালো লাগলো তার জন্য শালুকের এই তৎপরতা দেখে। শালুক ঘুমিয়ে পড়ল খুব দ্রুত। শালুক ঘুমালে ধ্রুব শালুকের একটা হাত টেনে নিজের বুকের উপর চেপে ধরে ফিসফিস করে বলল, কবে তোকে বলতে পারবো তুই আমার কেশবতী, আমার বোকা ফুল, আমার ভালোবাসা তুই, যাকে সব সময় সবার কাছ থেকে, বিশেষ করে আদনান ভাইয়ের হাত থেকে রক্ষা করতে চেয়েছি। কেউ জানে না, শুধু আমি জানি তোকে কত যত্নে আদনান ভাইয়ের থেকে দূরে সরিয়ে রেখেছি। শুধুমাত্র আদনান ভাইয়ের কুনজর তোর উপর পড়বে বলে হল বন্ধ না হওয়া সত্ত্বেও আমি বাড়িতে ছুটে গেছি। আদনান ভাই যেদিন দেশে এসেছে তারপর দিন। আমি তো জানি আমার ভাইয়ের যে গাছেরও খাবার তলারও কুড়াবার স্বভাব। সে তো স্কুল লাইফ থেকেই এরকম ছিল। তোর মনে আছে শালুক, আমি কিন্তু বাড়ি ছেড়েছি আদনান ভাই বিদেশ যাবার দুদিন পর। তা না হলে আমিও বাড়িতেই থাকতাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতাম, যাতে করে তোকে চোখে চোখে রাখতে পারি। তুই শুধু আমার শালুক। ঘাপটি মেরে ঘুমের ভান করে শুয়ে থেকে শালুক সবটা শুনল। তারপর শুনতেই শালুকের সারা শরীর যেন কেঁপে উঠল কেমন করে। তার মানে ধ্রুব ভাই তাকে ভালোবাসতো? সেই ছোটবেলা থেকে ধ্রুব ভাই তাকে ভালোবাসে, অথচ শালুক বুঝতেও পারেনি। আর ধ্রুব ভাই, সে নিজেও খুব সুন্দর করে লুকিয়ে গেছে এই ব্যাপারটা শালুকের থেকে। শালুকের কেমন উসখুস লাগতে লাগলো। নিজের দুই কানকে অবিশ্বাস হলো কিছু সময়ের জন্য। হয়তো সে ভুল শুনেছে এসব। ধ্রুব টের পেল শালুক জেগে আছে এবং সবটা শুনে এখন স্থির থাকতে পারছে না। ধ্রুবর কিছুটা লজ্জা লাগলো। তারপর নিজেকে সামলে নিয়ে মৃদু সুরে বলল, শালুক। বোকার মতো শালুকও হ্যাঁ বলে দিল। তারপর হ্যাঁ বলেই শালুক বুঝতে পারল সে ভুল করে ফেলেছে। ধ্রুব এখন জেনে গেছে শালুক যে জেগে আছে। ধ্রুব হেসে বলল, আমি তোকে ভীষণ ভালোবাসি শালুক। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা তুই শালুক। কত কষ্টে নিজের ভালোবাসা, ভালো লাগা, আবেগ সবটা আমি লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে। আমার ভীষণ কষ্ট হতো লুকিয়ে রাখতে, তবুও উপায় ছিল না। তুই কোনোভাবে আমাকে প্রত্যাখ্যান করে দিস যদি এই ভয়ে কখনো তোকে বুঝতে দিইনি।
বুকের ভেতর ভালোবাসার এক ঘূর্ণিঝড় আমি সযত্নে চাপা দিয়ে রেখেছি। শালুক কথা বলতে পারল না। সব কেমন অবিশ্বাস্য লাগছে। ধ্রুব শালুকের হাত ছাড়ল না। দুজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শালুক লজ্জায় ধ্রুবর দিকে তাকাতে পারছে না। না চাইতেই মাথা নিচু হয়ে যাচ্ছে শালুকের। কেমন যেন ভয়ও লাগছে। সে তো ধ্রুবর কাছে বলে দিয়েছিল যে সে আদনানকে ভালোবাসে। ধ্রুব কি এখন সেটা ধরে রেখেছে মনে? ধ্রুব তাকে বুঝিয়ে বলার পর যে শালুক নিজের ভুল বুঝতে পেরেছে, এক মুহূর্তের জন্য তার মনে আদনানের চিন্তা আসেনি। সব অনুভূতি ফিকে হয়ে গেছে তা তো ধ্রুব জানে না। ধ্রুবর একটু মন খারাপ হলেই যে শালুক অস্থির হয়ে যেত তা কি ধ্রুব জানে? সকালে উঠেই ধ্রুব রান্না বসিয়ে দেয়। সকালে আর নাস্তা বানানোর সময় হয় না প্রতিদিন। বেশিরভাগ সময় ভাত খেয়ে নেয় দুজনেই। আজও ধ্রুব চুলায় রান্না বসিয়ে শালুকের পাশে এসে বসলো। তারপর বলল, আয় তোর চুলে হেয়ার প্যাক লাগিয়ে দিই। চুল বড় হতে হবে তোর। শালুক মাথা নিচু করে বসে রইল। ধ্রুব আপনাতেই বলতে লাগলো, শালুক তুই কি জানিস, তুই যে ভীষণ বোকা একটা মেয়ে। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা নিজেই বুঝতে পারিসনি। তুই হয়তো ভয় পাচ্ছিস আমার কাছে আদনান ভাইয়ের ব্যাপারটা বলে দেয়াতে। আমি বলছি, বিশ্বাস কর, আমি তো জানি তুই যে আদনান ভাইয়ের প্রেমে পড়িসনি আসলে। তোর মনে আদনান ভাইয়ের জন্য কোনো ভালোবাসা জন্ম নেয়নি। নিজের মনকে তুই পড়তে পারিসনি। আচ্ছা বলতো, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই কার দল সাপোর্ট করতি? শালুক চুপ করে রইল। সে তো ধ্রুবদের দলকে সাপোর্ট করত। ধ্রুব যখন আউট হয়ে যেত শালুকের মন খারাপ হয়ে যেত। ইচ্ছে করত ধ্রুবকে যে আউট করেছে তার মাথা ফাটিয়ে দিতে। ধ্রুব একটু সময় চুপ করে বলল, বাড়িতে ফিরতে দেরি হলে কার জন্য তোর চিন্তা হতো? শালুক চুপ করে রইল। সে ছোট ছিল তখন, ভালোবাসা বুঝতো না সেভাবে হয়তো, কিন্তু তবুও তার মন কেমন আনচান করত ধ্রুবর জন্য। ধ্রুবর কিছু হলেই শালুকের মনে হতো ধ্রুব না জানি কত কষ্ট পাচ্ছে। সেদিনও তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালুকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে। ধ্রুব রাবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলল, ভালোবাসা আর ভালো লাগা ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিসনি বলেই তো বুঝতে পারিসনি কাকে ভালোবাসিস। তবে তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি, আমাকে তুই ভীষণ ভালোবাসিস। চুলে শ্যাম্পু করে নিস, একটু পরে গোসল করে আমি খাবার নিয়ে আসছি। ধ্রুব চলে গেল রান্নাঘরে। লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালুকের সমস্ত মুখমণ্ডল। ধ্রুবর সব কথাই ঠিক। শালুক বোকা বলেই নিজের ভালোবাসা কার জন্য তা বুঝতে পারেনি। খাওয়ার পর ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে শালুক দেখতে লাগলো। হন্তদন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে। নিচে গিয়ে ধ্রুব উপরের দিকে তাকালো। শালুক লজ্জা পেয়ে গেল আজ। প্রতিদিনই তো এভাবে শালুক দাঁড়ায়, ধ্রুবও তাকায়, তবে আজ কেন এমন লাগছে? ধ্রুব মুচকি হেসে চলে গেল। শালুকের সারা শরীর যেন অবশ হয়ে গেল ধ্রুবর এই তাকানোতে, এই মুচকি হাসিতে। শালুক বুঝতে পারছে না আজ কেন তার এরকম লাগছে। ভালোবাসা কি তবে এরকমই হয়? আকাশ আজ অত্যধিক নীল লাগছে। বর্ষাকালের আকাশ হয় মেঘে ঢাকা, মুখ গোমড়া করে থাকে, কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর। মন ভালো করে দেওয়ার মতো সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। আশা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আশার বাবা মা আসবে বিয়ের কথা পাকা করতে। আশার মন আজকে ভীষণ ভালো। ফুরফুরে মেজাজে হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা মন খারাপ হলো আশার। ধ্রুব আর শালুক বাড়ি থেকে চলে গিয়েছে আজ 18 দিন হলো। এর মধ্যে একবারও আশা ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে। ধ্রুবও কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে। সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না। এই বাড়ির মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক ওরা, তাহলে নিজেরা ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট খাচ্ছে। উদাসীন দেখাচ্ছে তাকে খুব। তবে মনের মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতিও সে টের পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করে আছে। আশা এগিয়ে গিয়ে আদনানের আধ খাওয়া সিগারেট নিল। তারপর নির্দ্বিধায় খেতে লাগলো। তার মন একটু বেশি খুশি। কী কারণে এত বেশি খুশি আশা এখনও ব্যাপারটা ধরতে পারছে না। আদনানের সাথে বিয়ে ফাইনাল কথা হবে, এটা একটা কারণ হতে পারে।
আশা পনিটেল করে বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসে চুলগুলো আশার মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না আশা। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে। তার মনে হলো ওখানে যেন শালুক দাঁড়িয়ে আছে, ওই যে শালুকের ঘাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে এলো রেলিং থেকে। আশার মুখের চুলগুলো সরিয়ে দিয়ে গুজে দিল কানের পেছনে। একটা ফুল গুজে দিল কানের পেছনে। আশা পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেলো। সেই মুহূর্তে হঠাৎ করে আবার মনে পড়ে গেল, এই আশা শালুক নয়, শালুক নেই, হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথা বলবে না, যদি কখনো দেখা হয়ে যায়। আদনানের বুকের ভেতর ভারী হয়ে গেল। নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল অপশান হিসেবে, তেমনি আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল। শালুককে আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতেও দামি কিছু। কে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান চেনে ভালো করে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এই বাড়ি ফিরে আসবে না, যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকেই তো ওর প্রবল আত্মসম্মান বোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যেই আশার জন্য এত কাণ্ড ঘটে গেল, তাকে আদনান নিজের স্বার্থসিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাতে 2 লাথি মেরে আদনান তাকে বের করে দিবে জীবন থেকে। লাথি দেওয়ার স্টাইলও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে। দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করবে আদনান। এসব ভাবতেই আদনানের মন ভালো হয়ে গেল। আশা ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিফারা চলে এসেছে, চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধান্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে যাচ্ছে। সে যে আফিফার আপন বড় ভাই তা যেন আফিফা ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথেও দেখা হলে মুচকি হাসে, আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলেই। আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথায় চুলও কম, অথচ আফিফা সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছে না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফার স্বামীর দিকে। আশাকে এভাবে তাকাতে দেখে লোকটা আশার দিকে তাকিয়ে রইল নির্নিমেষে। আশার হঠাৎ করেই মনে হলো এই লোকটা আফিফাকে ভীষণ ভালো রাখবে। এদের বাহ্যিক দিক থেকে অমিল মনে হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে। আফিফা বিয়ের পর এই 3য় বারের মতো বাবার বাড়ি এসেছে, অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না সে। বুকের ভেতর কাঁপছে আফিফার। জহির ভাই নিশ্চয়ই আর বাড়িতে আসেনি। পুরো বাড়ি কেমন খাঁ খাঁ করছে। মা চাচিকে ধরে আফিফা কান্নায় ভেঙে পড়ল। কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে আফিফার। এখনও তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারো সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ড এফোড় ওফোড় করে দিচ্ছে। খুব যত্নে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এই দম বন্ধ করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে? এই যন্ত্রণা ফিকে হবে কবে? যদি পারত তবে মন থেকে জহির ভাইয়ের নামটাই মুছে দিত সে। সবার সাথে কথা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাট, একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাবপত্র বলতে আর কিছুই নেই। দেয়ালে জহির, আদনান আর ধ্রুবর একটা ছবি আছে শুধু। আফিফা ছবিটির দিকে অশ্রু সজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাই তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার জীবনের আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়া। একটা জীবন শেষ হয়ে যাবে এই তুমি নামক যন্ত্রণা নিয়ে। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনের এমন এক অপূর্ণতা, যেই অপূর্ণতা পৃথিবীর সব কিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যি ভালোবেসেছি। আফিফা আসার খবর পেয়ে শাপলা ছুটে এলো। খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল আফিফাকে। এসেই আফিফার বুকে ঝাঁপিয়ে পড়ল শাপলা। বহু বছর পর যেন 2 বোনের দেখা হয়েছে। কান্নার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কথা বলছে তাদের দুজনের চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে আপা।
একেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুছে বলল, কেমন আছিস তুই শাপলা? এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগে না আপা, এই বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছে করে না। তুই নেই, শালুক নেই, ধ্রুব ভাই নেই, নয়না আপা নেই, জহির ভাই নেই, মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমে না আপা। সন্ধ্যায় চা ঝালমুড়ির টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে, কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। শেষের কয়েক মুঠো মুড়ি খাবার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করা সেই শালুক এখন আর নেই। জানিস আপা, এই কয়েকদিনে আমাদের বাড়িতে যতবার মুরগি রান্না হয়েছে, লেগ পিসগুলো অবহেলায় বাটিতে পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারো কি সাধ্য ছিল নাকি এগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখন পড়ে থাকে, তাও কেউ খেতে পারে না। পরশু শুটকি রান্না করতে গিয়ে মেজ চাচি কান্না করে দিয়েছে। বলো তো কী এক অবস্থা! এই শুটকি রান্না নিয়ে সে কী ঝগড়া করতো শালুক, খাবার খেতই না নিচে এসে সেদিন। মেজ চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রেখেছে। বড় চাচি বলে দিয়েছে, এই বাড়িতে শুটকি রান্না একেবারে নিষিদ্ধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমনভাবে রেখে গেল যে কেউই ভুলতে পারছে না। আমার ব্যাগে প্রায় 500 টাকা জমেছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে, আমার বুক ভেঙে যায় যন্ত্রণায়, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কান্নায়। কেন ব্যাগে টাকা থাকে আপা বলতো? শালুক কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমাতে গেলে বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক, আমি টু শব্দও করব না। তবুও শালুক আসে না আপা। কতদিন শালুক আমার সাথে ঘুমায় না। আমার ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি, মনে হয় শালুক যেন ডেকে বলছে, আপা উঠ না, টয়লেটে যেতে ভয় করছে। খাটের নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা ফাঁকা। আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে শালুককে পাবো আপা? কেন এত অন্তর পুড়ে যায় শালুকের জন্য? আফিফা কী জবাব দিবে জানে না। তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল, যে সারা দিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো। সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ছিল। কোথায় আছে সেই শালুক এখন? এখনও কি আগের মতো উড়াউড়ি করছে শালুক? ধ্রুব কি শালুককে সামলাতে পারছে? শালুককে ভালোবাসে না এরকম কেউ নেই এই বাড়িতে। শাপলা একটু থেমে বলল, জানিস আপা, কাল ভিক্ষা চাইবার জন্য এক মহিলা এলো। আমি গিয়ে চাল দিয়ে আসতেই জিজ্ঞেস করলো, শালুক মা নেই বাড়িতে? আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন, শালুক নাকি সবার আড়ালে ওকে বড় মগে করে এক মগ চাল দিত। ওনার একটা ছোট নাতি আছে, নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। সেই নাতির জন্য নাকি শালুক খেলনা কিনে দিত। বাড়ি থেকে ফলমূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না পেল। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কাজ কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করব না আমার ছোট্ট পরীর মতো বোনটির জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, ক্ষমা করিস না, আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে বদদোয়া দিবি ওকে, যেমন আমি দিই প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার ভাই না, ও একটা জানোয়ার, বনের পশুও ওর চাইতে ভালো আছে। আশার মা, বাবা, মামা, খালারা এলো দুপুরের সময়। খাওয়ার পর সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলেও আদনানের দুই চাচা চাচিও উপস্থিত থাকলো এই আলোচনায়। বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলায় বললেন, খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান তিনি। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলো। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো। সেই পান মুখে পুরে চিবুতে চিবুতে বসার ঘরের দিকে আসতেই শুনলো বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগেও কয়েকবার সিতারা বেগমের থেকে পান নিয়ে খেয়েছে আশা, কিন্তু এটার টেস্ট আসলে কেমন তা বুঝতে পারছে না। তাই আজ আবারও খাচ্ছে। পানের রস পড়ে আশার হলুদ টি শার্ট লাল হয়ে গেল। আশা এগিয়ে এসে তার বাবার পাশে বসলো। তারপর বাবাকে ফিস ফিস করে কিছু বলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মুহূর্তে। আশা কি বলছে এসব? আশা আগের মতো স্বাভাবিক?
আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আরেকটু পান দিতে পারবে? আজকে দাদির কৌটো থেকে চুন খেয়েছি, পানের সাথে এখন মুখের ভেতর কোথাও লেগে আছে মনে হচ্ছে। আদনান কথা বলার শক্তিও পাচ্ছে না। এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সাথে। আদনানের বাবা জিজ্ঞেস করলেন, সমস্যা কোথায় আশা মা? আশা একটু ভেবে বলল, আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল। ওর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখিনি। দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথেও নিজে কি একটা বাজে কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতেও এক মুহূর্ত দেরি করবে না। আমি জানি আমাদের কালচারে এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে। সে যা করছে সব অভিনয়। আগে থেকেই যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে, তখন তার পক্ষে আসলেও সম্ভব হয় না সেই মানুষের সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি মনে হয়। আমাদের কালচার আর যেমন হোক, ভান করতে জানে না। কারো ভান মেনে নিতেও পারি না আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটা ভান, তখন লাইফ পার্টনার করা অসম্ভব। কেউ কিছু বলতে পারল না আশার কথার জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করে আশা ধরতে পারল তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনানকে এভাবে রিজেক্ট করে দিবে, তা তার অবচেতন মন আগেই জানতো। তাই তো এত আনন্দিত লাগছিল আশার। আশা বসে আছে নিশ্চিন্ত ভঙ্গিতে। আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। পেটে মোচড় দিয়ে উঠল আশার কথা শুনে। আদনান কল্পনাও করেনি তীরে এসে আশা এভাবে তরি ডুবিয়ে দেবে। সকালে আশাকে যেভাবে পশ্চাৎ দেশে লাথি দিবে ভেবেছিল, এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজের পশ্চাৎ দেশে দিয়েছে আশা। দাবার ছক এভাবে বদলে যাবে আদনানের ভাবনাতেও আসেনি। এখনও আদনানের অবিশ্বাস্য লাগছে। একটু আগেই তো আশা ছাদে আদনানের গালে চুমু খেলো, তখনও তো মনে হয়নি আশা এরকম কিছু করবে। তবে হঠাৎ করে এরকম করলো কেন? আদনান উঠে গিয়ে আশার হাত চেপে ধরে বলল, এভাবে আমার লাইফ নিয়ে তুমি খেলা করতে পারো না আশা। এই মুহূর্তে এসে তুমি কিছুতেই এরকম সিদ্ধান্ত নিতে পারো না। আশা মুচকি হেসে আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, লিসেন আদনান, আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমরা বিয়ে করবই। আমি তুমি দুজনেই অ্যাডাল্ট, দুজনের সম্মতিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার মানে এই নয় যে আমার তোমাকে বিয়ে করতেই হবে। আর যদি এরকমই হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে, তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকে বিয়ে করা। আমি যতদূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশন ছিল, আঙ্কেল আন্টির মৌন সম্মতিও ছিল, তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করনি। সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব? তুমি বয়ফ্রেন্ড হিসেবেই তো পারফেক্ট না, হাজব্যান্ড হলে তো অনেক রেসপন্সিবিলিটি, সেখানে তুমি 0 আউট অফ 10। আজাদ সাহেব উঠে আসার পাশে দাঁড়িয়ে বললেন, এই সময়ে তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমাদের মান সম্মান আর থাকবে না মা। আশা ভ্রুকুটি করে নিজের বাবার দিকে তাকালো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলা ইংরেজি মিলিয়ে যা বললেন তার মানে হলো, আমার মেয়ের যেহেতু এই বিয়েতে মত নেই, সেখানে তাকে জোর দেওয়ার কোনো মানে হয় না, এই বিয়ে হবে না। বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল। আদনানের কাছ থেকেও হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মায়ের সাথে। হতভম্ব হয়ে আদনান দাঁড়িয়ে আশার গমন পথের দিকে তাকিয়ে রইল, যেমন করে সেদিন তাকিয়ে দেখেছে শালুকের চলে যাওয়া। আদিবা বেগম ছেলের সামনে গিয়ে বললেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে। এবার বুঝতে পেরেছিস তো লজ্জা জিনিসটা কি? অবশ্য তুই বুঝবি না, তোকে আমি মানুষ বানাতে পারিনি। লজ্জা আমার হওয়া উচিত তোর মতো ছেলের মা হয়েছি বলে। আদনান ধীর পায়ে নিজের রুমে চলে গেল। একুল ওকুল দুকুল হারিয়ে আদনানের নিজেকে রিক্ত শূন্য মনে হচ্ছে। আশা যদি বিয়ে করবে না বলেই ভেবে রেখেছিল, কেন আগে জানালো না তাকে? তাহলে তো আদনান শালুককে হাতছাড়া করতো না কিছুতেই। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আদনানের। বিচিত্র এই জীবনের কতটুকুই বা মানুষ জানে। বুকের ভেতর একটা হাহাকার আজ আদনানকে ব্যথিত করছে। শালুকের স্কুলে প্রি টেস্ট এক্সাম শুরু হবে
আগামীকাল থেকে ধ্রুবর নতুন চাকরি, নতুন টিউশনি। এই মুহূর্তে শালুককে নিয়ে ধ্রুব কিছুতেই গ্রামে যেতে পারছে না। রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল। নিজেদের সব সমস্যার কথা স্কুলে খুলে বলল। তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষায় হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব। স্যারকে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়ালো। তবে স্যারকে অনুরোধ করলো যাতে করে প্রতিদিনের এক্সামের প্রশ্নটা ধ্রুবকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। ভয়ে আধমরা হয়ে রইল শালুক। বাসায় ধ্রুবর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে পিঠ বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল তার। পরের কয়েকদিন গেল শালুকের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। প্রতিদিন রাতে ধ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয়। এই প্রথম শালুক অনুভব করল আশেপাশে সাহায্য করার মতো যখন কেউ না থাকে তখন নিজের চরকায় নিজের তেল দেওয়া লাগে। এই যেমন এখন শালুকের কোনো উপায় নেই কারোর থেকে হেল্প নেওয়ার। মূর্তিমান বিপদের ন্যায় ধ্রুব শালুকের সামনে বসে রইল। উপরন্তু পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের চাইতে 20 মিনিট সময় শালুককে কম দিল। শালুক প্রশ্ন করায় ধ্রুব জবাব দিল, মনে কর এটা তোর ফাইনাল এক্সাম। তখন খাতায় মার্জিন দিতে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এসব পূরণ করতে, সিগনেচার শিটে নিজে সিগনেচার দিতে, স্যারেরা খাতায় সিগনেচার দিতে, এক্সট্রা পেজ আনতে আসা যাওয়া করতে, খাতায় পিন মারতে, প্রশ্ন ভালো করে পড়তে, এসব কাজে তোর মিনিমাম 20 মিনিট নষ্ট হবে। তাই তোকে মূল সময়ের চাইতে 20 মিনিট সময় কম ধরেই পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এই সময়ের মধ্যেই ফুল মার্কস উত্তর দিতে হবে। শালুকের বুক ফেটে কান্না এলো। কেন এরকম শত্রুতা করছে ধ্রুব তার সাথে? এই বুঝি তার ভালোবাসা শালুকের প্রতি? ভালোবাসা হলে তো আরও 20 মিনিট বেশি সময় দিত সে শালুককে। বুক ভরা ব্যথা নিয়ে শালুক এক্সাম দিল। পুরোটা সময় ধ্রুব শালুকের সামনে বসে রইল। যেদিন যেই সাবজেক্ট এক্সাম, সেদিন এক্সামের সময় সব বই খাতা রান্নাঘরে রেখে আসতো ধ্রুব। এরকম অথই জলে শালুক আগে কখনো পড়েনি। প্রথম দিন পরীক্ষা দিয়েই শালুক বুঝতে পারল শিক্ষক হিসাবে ধ্রুব ভীষণ কড়া। এরপর থেকে নিজ দায়িত্বে সারা দিন ধরে মনোযোগ দিয়ে পড়েছে শালুক। সেই সাথে ধ্রুবকে সমানে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে। এক্সাম শেষ হলে ধ্রুব শালুকের খাতা দেখল। শালুক নিজ প্রচেষ্টায় পরীক্ষায় 4.14 পেল। ধ্রুব যখন শালুককে তার রেজাল্টের কথা জানালো, শালুকের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা শুনছে সে। 4.14 তার পয়েন্ট, এ তো অসম্ভব ব্যাপার। তাও সে একা এক্সাম দিয়ে এই পয়েন্ট পেয়েছে। যে কজনে সে দেখাদেখি করে এক্সাম দিয়েও 3.50-র উপরে উঠতে পারে না। শালুকের বিশ্বাস হলো না। ধ্রুবর হাত ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছেন আপনি? আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি? ধ্রুব হাসল। তারপর হঠাৎ করেই শালুককে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বোকা ফুল না তুই? আমি তোকে নিজ হাতে করে নেব শালুক। কেউ যেন তোকে কখনো কথা শোনানোর সাহস না পায়। তুই আরও ভালো রেজাল্ট করবি শালুক। তুই শুধু একটু চেষ্টা করে যা, আমি আছি তোর পাশে। তারপর লজ্জা পেয়ে শালুককে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, রান্না বসাতে হবে, আমি রান্নাঘরে যাই। শালুকের কী যে ভালো লাগলো হঠাৎ করে। এই যে হুট করে ধ্রুব তাকে জড়িয়ে ধরল, তাতেই শালুকের হৃদয় শান্ত হয়ে গেল। আবার অপ্রস্তুত হয়ে যে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে, তাও শালুকের ভীষণ ভালো লাগলো। এত ভালো লাগছে কেন শালুকের, ভেবে পেল না শালুক। রাতে খেতে বসে ধ্রুব শালুককে বলল, আগামীকাল থেকে আমার আসতে একটু দেরি হবে শালুক, নতুন আরেকটা টিউশনি পেয়েছি। শালুকের মন খারাপ হয়ে গেল শুনে। সারা দিন সে চাতক পাখির মতো ধ্রুবর জন্য অপেক্ষা করে থাকে। এখন কি না আরও দেরি করে আসবে ধ্রুব? আস্তে করে শালুক বলল, আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না ধ্রুব ভাই? আমি না থাকলে তো এত ঝামেলা হতো না আপনার। একা থাকতেন, হলে থাকতেন, এত চাপ থাকতো না আপনার। ধ্রুব হেসে বলল, 2 দিন আগে আর পরে। তোকে যখন ভালোবেসেছি বিয়ে তো তোকেই করতাম। তোর দায়িত্ব তো আমি নিজেই নিতাম শালুক। হয়তো 2 দিন পরে নিতাম, এখন আগে নিচ্ছি, তাতে অসুবিধা কী? এই যে তুই আমার সাথে আছিস, আমার পাশে থাকিস, বাসায় ফিরলে তোর তোর উদ্বিগ্ন মুখ দেখি, এই পাওয়া কি কম পাওয়া তুই বল? এর চাইতে বেশি সুখ আমি কোথায় পেতাম?
আমার সারা দিনের সব খাটুনি ভুলে যাই যখন বাসায় ফিরলে দেখি তুই আমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছিস। শালুক কিছু বলতে পারল না। তার কেমন অবিশ্বাস্য লাগছে, তাকেও কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে। তা কি কখনো শালুক ভেবেছিল? নিজের সৌভাগ্য দেখে শালুক নিজেই অবাক হয়।